আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তার নিরাপত্তা বিষয়ক যে পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়টি নিয়ে আবারও একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। পাশাপাশি চলমান যে রাজনীতি সে বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক সারোয়ার ভাই। এখন এই মুহূর্তে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা। মিনার ভাই, অনেকদিন পরে আপনার সাথে আসলাম। প্রথমে একটু দেখাতে চাই আজকের যে শিরোনামটি করা হয়েছে, সেই শিরোনাম থেকে শিরোনামের মানে বিষয়টা নিয়ে দেখাতে চাই। Bye, bye, bye. Sentence, 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 sentence. Sentence, please, please, please. Side, 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 side. Bye, bye, bye. Second now, second now, second now, second now. একটু পিছনে ভাই, একটু পিছনে ভাই। মানে মিনার ভাই, প্রধানমন্ত্রীর গাড়ি বহর, প্রধানমন্ত্রী বসা, চাপেন চাপেন সাইডে সাইডে, গাড়ি যাচ্ছে না। মানে আপনি বিষয়টা বোঝেন। আমি আরো কয়েকটা ফুটেজ দেখাই, তারপর একসাথে আপনার কাছ থেকে আমরা শুনবো যে মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহর বাংলাদেশে অতীতে কখনো এইভাবে গেছে কিনা, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এইভাবে যায় কিনা, মানে কোথায় এসএসএফ, কোথায় নিরাপত্তা। আপনি দেখেন, আমি খুবই ভয়াবহ একটা ফুটেজ এটা। দেখাই, দেখেন গাড়ি বহরের মধ্যে দেখেন অবস্থা, দেখছেন পরিস্থিতি। তারপরে আমি আরো একটা ফুটেজ দেখাই। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার তারেক রহমান সাহেব ভিতরে ঢোকার পরে। দেখেন, মানে আপনার আর্ট্রয়ে ভেঙে যা কিছু, মানে সেনা সদস্যরা অসহায়, মানে কারো কিছু বলা না, কিছু শুনতেছে না তো। দেখেন এই প্রধানমন্ত্রীর, এখানে দেখবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, তারও মোটামুটি ধরেন সংগ্রাম করে ঢুকতে হচ্ছে। দেখেন অবস্থাটা, এই দেখেন অবস্থাটা। তো মানে আমি আসলে এই ফুটেজ গুলো যখন দেখি এবং অবাক হয়ে যাই, এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটা দেখেন, আমরা হয়তো অনেকে এটাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমি একটা সংবাদ থেকে একটু দেখাই। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ স্থলে প্রবেশের সময় ছুরিসহ অভয়নগরের এক যুবককে হাতে নাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তো সিকিউরিটির জায়গাগুলো তো আপনি বুঝতে পারছেন, কারণ ধরেন প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, যেভাবে চলতে চাচ্ছেন, মানে ধরেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের আশেপাশে এসএসএফ হচ্ছে ধরেন সুপার এলিট ফোর্স। এসএসএফ কিন্তু গাড়ির পাশে পুলিশের মতো দৌড়ানোর কথা না। এসএসএফ কিন্তু মানে পাবলিক ক্লিয়ার করার কথা না। এসএসএফ এর কনসেন্ট্রেশন হচ্ছে শুধুমাত্র ভিভিআইপি সিকিউরিটি, ভিভিআইপি নিরাপত্তা। পুলিশ, বিজিপি, এপিবিএন এরা হচ্ছে কি এসএসএফ এর সহযোগী শক্তি। তারা টোটাল বিষয়টাকে এসএসএফ এর নির্দেশনা অনুযায়ী একটা মানে সিকিউরিটি একটা কি বলবো মানে বলয় তৈরি করে। এসএসএফ তার ভিতরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। তো ফাইন। তারেক রহমান সাহেব চাচ্ছেন যে ইয়ে হোক, মানে কি বলে, জনগণের সাথে জনগণের সাথে সম্পৃক্ত একটু থাকা। সম্পৃক্ততা হোক। বাট এটাকে জনগণের সাথে সম্পৃক্ততা বলে না। মানে হাসিনার আমলে ধরেন মানে তার থেকে তার মতো করে চলুক, এটা আমরা চাচ্ছি না। কিন্তু উনি তো মিনিমাম নিজের সিকিউরিটি উনি মেইনটেইন করবে। জনবিচ্ছিন্নতার তো দরকার নাই। কিন্তু এইটা যেভাবে চলতেছে, মানে আরেক জিনিস আমি দেখলাম যে বিএনপির এই যে বিশেষ করে স্টুডেন্ট লিডাররা আরকি সব আপনার মানে কি কারণে যেন দৌড়াইতেছে আরকি। মানে উম দৌড়াইতেছে এবং সর্বশেষ এই ধরেন এই যে সে চান্স পাইলে দৌড়ায়। চান্স পাইলে কিন্তু দৌড়ায়। দেখেন অবস্থা। দেখেন অবস্থাটা।
তারপরে এই যে আবিদ সে দৌড়াইতেছে। এটা এর নাম বোধহয় নয়ন। নয়ন দৌড়াইতেছে। এবার সর্বশেষ দেখলাম যে প্রতিমন্ত্রী ইশরাকও দৌড়াইতেছে। প্রতিমন্ত্রী ইশরাকও ধরেন এ এ বাসের সামনে, সামনে দৌড়াইতেছে। মানে এটা একটা আমার কাছে আমি বুঝতে পারছি না যে আপনি কি মনে করতেছেন? মানে এই যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বা সবকিছু মিলায় এই যে অবহেলা মানে এই যে ঘাটতিগুলো আমাদের চোখে পড়ছে। আ আর আর কারো চোখে পড়ছে না উনার আশেপাশে যারা আছে নাকি তারা তাকে মিসলিড করছে, মিসগাইড করছে। কি মনে করেন আপনি সবকিছু মিলিয়ে জি। জানতে চাই? হ্যাঁ, ধন্যবাদ কনক সরার ভাই। আপনি যে কয়টি দৃশ্য দেখিয়েছেন এগুলি আসলে ভয়ংকর। আপনারা হয়তো জানেন যে আমি একটি কলামও লিখেছি এটার উপর যে ভয়ংকর ভালোবাসা। সবাইকে অনুরোধ করব একটু কলামটা একটু দেখে নিয়েন। এই, এই জিনিসগুলি যে আপনার চোখে পড়েছে আমারও একই অবস্থা। এটা তো অ্যালার্মিং। এখন মনে করেন যে হ্যাঁ, উনি হয়তো চাচ্ছেন উনার কিছু পার্সোনাল কি বলবো হ্যাবিট আছে এটা আমরা সবাই জানি। উনি মানুষের সাথে থাকতে চান বা এটা দিছে একজন মানুষ হিসাবে কি বলবো একটা খুবই অ্যা উঁচু দরের মানে একটা অনুভূতি বা একটা মানবিকতা। কিন্তু এটা তো সবসময় এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। এটা এমন না যে এই ঘটনাগুলি ঘটেছে। এই যে মহিলাকে আপনি দেখে এলেন, একই ধরনের এক মহিলা কিন্তু আমরা জানি ১৯৯১ সালে রাজীব গান্ধীর সময়। হুম, হুম, রাজীব হুম। গান্ধীর খুব কাছাকাছি চলে গেছেন এবং ওখানে উনি একটা আত্মঘাতী বোমা নিয়ে উনিও মারা গেছেন এবং যে তার টার্গেট যেটা তাকেও হত্যা করেছেন। যে আত্মঘাতী হত্যা। এখন এই ধরনের ঘটনা তো এরকম আরো অনেক আছে। এখন আপনাকে এটার দায়িত্ব শুধু যে প্রাইম মিনিস্টার হ্যাঁ, উনি করবে। আমি জানি না যে সিকিউরিটি অ্যাডভাইজার এখন প্রাইম মিনিস্টারকে কিন্তু একটা মানুষের কথা উনি শুনতে বাধ্য। এটা হলেন ওনার সিকিউরিটি অ্যাডভাইজার। এখন সিকিউরিটি অ্যাডভাইজার যদি বলেন, "নো স্যার আপনি ওখানে যেতে পারবেন না।" এটা প্রাইম মিনিস্টার এটা কিন্তু করতে পারবেন না। সিকিউরিটিটা যদি কারণ উনি তো এখন একটা দলের না শুধু, উনি একটা দেশের প্রাইম মিনিস্টার। একটা প্রাইম মিনিস্টার ক্ষতি হলে এটা মনে করলে দেশের একটা অপূরণীয় ক্ষতি হবে। যে ইনস্টেবিলিটি দেখা যাওয়া ইউ নেভার নো দেশটা একটা বিরাট বিপর্যয়ের মুখে পড়তে পারে। এটা শুধুমাত্র তারেক রহমানের জীবনের জন্য যে এটা হচ্ছে হুমকি হচ্ছে তা না। এটা পুরো জাতি কিন্তু একটা মহা বিপদে পড়বে। আমি জানি না এই বিষয়গুলি আমি তো কয়েকবার আমি সাথে আমার ইয়াতে Facebook পোস্টিং ওখানে দিয়েছি। তারপরে আবার একটা কলামও লিখলাম। এখনো জানি না এবং প্রাইম মিনিস্টারের পার্সোনালি আমি কিন্তু উনাকে এলার্ট করেছি। আমি জানি না উনি কতটুকু উনি পড়েছেন কিন্তু এটার অ্যাকশন কতটুকু আমরা জানি না। এখন এগুলি তো আপনাকে খেয়াল করতে হবে। তাই না? এখন যদি মনে করেন সিকিউরিটি অ্যাডভাইজার দেখলাম আপনি যদি পিছন থেকে দেখেন, উনি ফ্লোট করতেছেন, সাঁতার কাটতেছে। আপনি তো শুধু রুমনকে দেখালেন, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার এর অসহায় অবস্থা। যে সেটাই। আপনার এই অবস্থায় আপনি পড়বেন কেন? এবং এমন একটা জায়গায় কেন প্রাইম মিনিস্টার গাড়ি যাবে? এটার তো আগে একটা পরিকল্পনা থাকবে। উনি কোন রুটে যাবেন, কিভাবে যাবেন এবং ওখানে কারা থাকবে। এইখানে যদি মনে করেন যে আমরা দেখতেছি যে এই যে বড় নেতারা যেরকম দৌড়াদৌড়ি শুরু করছে না, সাধারণ মানুষ তো আরো বেশি কাছে যাবে। মহিলা দেখেন সে একটা কাগজ নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সে মনে করতেছে কোনমতে যদি আমি প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছাতে পারি তাহলে আমার সমস্যা না সমাধান তবে হয়ে যাবে। জি, মিনা ভাই ওই যে মাঝখানে এরকম ২-১ টা ঘটনা ঘটছে যে ২-১ জন লোক প্রধানমন্ত্রীর হাতে তাদের কাগজ দিতে পারছে। তো এগুলো জি। আসলে এখন করা উচিত না। এগুলো হইলে এটাই এ এ একটা ট্রেন্ড এগুলি হয়ে যাবে। এগুলি এন্টারটেইন কখনোই করা উচিত নাই। খেয়াল করে দেখেন আমরা প্রাইম মিনিস্টারের কাছে কি চাই? প্রাইম মিনিস্টারের কাছে দায়িত্ব হলো ওই যে উনি এক বাচ্চাকে আদর করলেন। নো ডাউট এটা উনার খুব একটা সফটনেস বা এটা দেখাচ্ছে। কিন্তু উনার দায়িত্ব তো এটা না। উনাকে যে মনে করেন আজকে রাতেও কমপক্ষে কয়েক কোটি ছেলে-মেয়ে, কয়েক কোটি নারী এবং শিশু অভুক্ত পেটে কিন্তু রাতে ঘুমাতে গেছেন। এখন প্রাইম মিনিস্টার প্লিজ আপনার দায়িত্ব আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনার দায়িত্ব এই মানুষগুলির খাবার খেয়েছে কিনা সেটা চিন্তা করা। আমরা যদি কখনো বুঝতে পারি যে আপনি এই কাজটি করেছেন দ্যাটস এনাফ। ১টা ২টা বাচ্চাকে আপনার দেখানোর প্রয়োজন নেই। আপনাকে যারা এগুলিতে এনকারেজ করছে, বাজে বাহবা দিচ্ছে, আপনাকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আপনাকে না, এই দেশকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তা আপনার কাছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি না আমি বিভিন্ন চ্যানেলে পৌঁছাতে চেষ্টা করেছি। আবার বলবো সেটা শুধু আপনার নিজের নিরাপত্তার জন্য নয়, দেশের নিরাপত্তার জন্য এটি জরুরি। আর যেগুলি করবেন সেগুলো অবশ্যই ভালো। এখন তারেক রহমানকে আমার মনে হয় যে উনাকে এক ধরনের কি বলবো অপপ্রচারের মাধ্যমে এটাও হয়তো উনার ভিতর কাজ করতে পারে। উনাকে একটা ভিলেন বানিয়ে ফেলা হয়েছে। যে মিডিয়া বানিয়েছে এখন আমরা হয়তো পরবর্তী সময়ে আরেকটু আলোচনা করব। এবং তাদেরকে বেশি দেখা যাচ্ছে আপনার আশেপাশে।
না ওইটাই এখন ধরেন মানে আমি তো ধরেন টোটাল একটা ইয়ে দেখতেছি যে এ ধরেন এই কথাগুলা ধরেন আমরা এই হাসিনার সময় বলছি, হাসিনার ১ম দিকটায় বলছি যে এটা বোধহয় ঠিক হচ্ছে না। এভাবে এই হতে হুম, পারে, এভাবে ওই হতে পারে। এটা আইনের ব্যত্যয় ঘটছে, এখানে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে। এতটা বোধহয় এটা স্বৈরাচারের দিকে যাচ্ছে। অনেক মিষ্টি, মিষ্টি কথা বলা হয়েছে। কোন লাভ হয় নাই। পরবর্তী সময় যেয়ে মানে আমাদের কোর্স অফ অ্যাকশন এ চেঞ্জ আনতে হইছে। ধরেন ৩ মাস হইলেও সরকারের আজকে মে ১৭ তারিখ ধরেন ৩ মাসই ধরেন সরকারের বয়স। তো খুব বেশি কিছু এখনো আমরা বলছি না। আমরা শুধু ইয়ে করছি কি বলে উম আ এইটা ধরেন আমাদের মতো করে আমরা বলার চেষ্টা করছি। এবং ধরেন যে আরেকটা বিষয় আপনি যদি দেখেন যে এখানে এক ছাগল, বিএনপির এক ছাগল একটা মন্তব্য করছে। আপনারা যে জামাতের দালালি করছে এটা এখন সবাই বুঝতে পারছে। জামাতের নেতাদের পিছনে যখন দৌড়ায় মানে বানানো ঠিক নাই তখন আপনারা তো কিছু বলেন না কেন? আরে ছাগল, জামাত কি প্রধানমন্ত্রী রে ছাগল? জামাতের সিকিউরিটি দেখার দায়িত্ব কি আমাদের? আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সিকিউরিটির যে ঘাটতিগুলো কোন সেগুলো দূর করা। এবং ধরেন এই যে বিএনপি এ কিন্তু ধান খেতে পালাইছিল। হয়তো আমাদের ফোন দিছে কিনা জানি না। "ভাই পালায় আছি ভাই, খাইতে পারি না, লুকায় আছি।" খালেদা জিয়া যখন ৬ টা বছর খাইছে, একটা বান্দা রাস্তায় নামছে, তারেক রহমান জানে না, বোঝে না এগুলা? যে আজকে যদি আল্লাহ না করুক কোন বিপদ ঘটে বিএনপির একটারেও পাবে না যারা আশেপাশে আছে। কনক এবং সারোয়ার ভাই হ্যাঁ, আনফরচুনেটলি মিনার ভাই দোজ পিপল যারা ধরেন ১৭ বছরের জেল জুলুমের শিকার হইছে, তারা কিন্তু কর্নার্ড কিন্তু। সুবিধাভোগীরা কিন্তু এসে সব আশেপাশে দৌড়াচ্ছে কিন্তু। এরাই সব উদাহরণ দিতে বসন্তের কোকিল, সব হুম, বসন্তের কোকিল। এখন কনক ভাই যে এই যে আপনি একটা দেখালেন এটা তো যন্ত্রণা আমাদের কন্টিনিউয়াস। এখন জানি না তারেক রহমান সাহেব হয়তো এটা বলেছেন গুপ্ত এটাকে উনার একটা রাজনৈতিক কৌশল থেকে। এটা বলেছেন দেখেন কোন জায়গায় বলেছেন এটা বিশেষভাবে উনার প্রতিদ্বন্দ্বী জামাতকে বলেছেন যে তারা আওয়ামী লীগের সময় গুপ্ত অবস্থায় ছিল। এটা হুম, তার একটা রাজনৈতিক কৌশল। এটা নিয়ে আমরা ডিফেন্ডও করব না, আমরা পক্ষে কথা বলব না। এটা হয়তো বলতেই পারেন। এটা একটা কৌশল ছিল, রাজনৈতিক কৌশল। এবং সেম জিনিসটা দেখেন এখন ব্যবহার করছে কাদের বিরুদ্ধে? এবং বিএনপির যে মূল শক্তি, এখন মনে করেন জিয়াউর রহমান একটা খেয়াল করেন, এই যে যারা কথাগুলি বলছেন একটু ভালো করে শোনেন। জিয়াউর রহমান কিন্তু একটা স্যালাইন তৈরি করেছিলেন। কিসের জন্য? জাতিকে রক্ষার জন্য। এই স্যালাইনটার মধ্যে কি ছিল জানেন? ১ চিমটি বাম ছিল, ১ মুঠ মুক্তিযোদ্ধা এবং ১ জগ ছিল মুসলিম লীগার। এটাই কিন্তু বিএনপি। আপনারা যারা এই যে এখন সে যে একটু ডানপন্থী বা তাদেরকে দেখলে আপনারা গুপ্তে শুরু করে দেন। এই গুপ্তটা আসলে আপনার মিসকোট করতেছেন তারেক রহমানের কথাটা এবং উনাকে আমি অনুরোধ করব আপনাদের এইসব ইয়াদেরকে থামান। তা নাহলে আপনি কাদেরকে আপনার যে এক জগ মুসলিম লীগার ছিল, এরা কোথায় যাবে? এবং এই প্রমাণটা হলো কি ওই যে আপনি যে কিছুদিন আগে মানে গতবার আরকি সরকার যখন ৯,০০০ না কতগুলি আপনার কিন্তু রাজাকারের নাম প্রকাশ করেছিল। তখন যখন দেখে যে এটার মধ্যে 90% হলো আওয়ামী লীগের। তারপরে হুম। 10% হলো আ 10 পা না 9% ই হলো প্রায় বিএনপির এবং 1% যাদেরকে আমরা রাজাকার বলি তাদের মধ্যে মনে হয়েছিল। এটা দেখে তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিছে। এবং এটা থেকেও প্রমাণ করে যে আমি যে বললাম এক জাগ মুসলিম লীগার এটাই ছিল আসলে বিএনপির পরিচয়। এখন আপনারা ওগুলি ভুলে গেছেন। এখন কাউকে একটু ডানপন্থী মনে হলে তাকে সমানে গুপ্ত শুরু করে না, দেন। না ভাই আরেকটা বড় বিষয় কি জানেন তো? আমার যেটা মনে হয় যে ধরেন আমি আসলে ধরেন এখানে তো বিভিন্ন কমেন্টস বা আমাদের এখানে যেগুলো দেখি এগুলো দেখে বোঝা যায় যে আমাদের দর্শকদের বা যারা পাঠক বা দর্শক তাদের কিন্তু তারা অনেকে পুরোটা পড়েও না। তারা বুঝেও না বা তাদের সে বোঝার অনেক ক্ষেত্রে অনেকের সেই ক্যাপাবিলিটি নেই। বোঝার হুম। সক্ষমতাও নাই। তারা ধরেন একটা ফলস একটা মন চাইলো একটা কমেন্টস করে দিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধরেন আপনার এই তারেক রহমান সাহেবও এই জিনিসটা খুব ভালো বোঝেন কিন্তু। যে বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে যদি বিএনপির সাথে যদি একটা দূরত্ব তৈরি হয়, সুযোগটা নেবে আওয়ামী লীগ। এই এই ডেফিনিটলি। এই ফাঁকটা নিয়ে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে। এবং এটা এখনো ক্লিয়ার যে আওয়ামী লীগের যেই মানে সাংগঠনিক যে শক্তি বা ধরেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা এখনো তারা যেভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, বিএনপি ১৭ বছরের কিছুই করতে পারে নাই। মানে এখনই তারা যতটুকু করার চেষ্টা করছে বা হুমকি-ধামকি দিচ্ছে। তো সেই জায়গাটায় আবার ধরেন তারেক রহমান সাহেব জামাতের আমিরের বাসায় যাচ্ছে, এনসিপির এর বাসায় যাচ্ছে, চরমোনাই এর বাসায় যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। উনি উনার উদারতা, উনি উনার মতো ওই যে নেলসন ম্যান্ডেলা স্টাইলের ধরেন সবার সঙ্গে সম্প্রীতি করে উনি রাজনীতি করছে। কিন্তু উনার দলের নেতাকর্মীরা এই জিনিসটা বুঝতে পারছে না।
ওরা কামড়াকামড়ি, মারামারি মানে সবই চলছে আরকি। না ওই যে উনি দেখেন উনি কিছুদিন আগে ওই যে সংসদে বলেছেন যে এটা তপ্ত চেয়ার আরকি। খেয়াল করে হুম, দেখেন। ওইটাতে এই আসবো আমি। চেয়ারের গরম হ্যাঁ, এই চেয়ারের গরম কিন্তু অন্যরা অনুভব করেন না। এবং বাকিরা বরং এক ধরনের উল্টাভাবে আছেন আরকি খুব ইয়াতে। এবং এই সরকারি কোনো বিপদ হোক আমার অনেকের কাছেই মনে হয় যে উনারা যেন কেন চাচ্ছেন না। এই সরকার টিকে থাকুক। মনে হচ্ছে এক ধরনের কাজ করে উনাদের ভিতরে। এই ব্যাপারেও হয়তো আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর যে কথাটা বললাম যে এই যে গুপ্ত আপনারা যারা বলছেন আপনাদের জন্য বলি আজকে যদি ম্যাডাম বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন উনি হয়তো এই গুপ্তদের আমির হয়ে পড়তেন। উনাকে কিন্তু জামাতের আমির বলা হতো। আপনাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আর এই সমস্ত জিনিসগুলি এগুলি কিন্তু বিএনপির জন্য একটা চরম ক্ষতির কারণ হবে। এখন মনে করেন আপনারা কয়জন? 1% এটা সব সরকারের সময় 1% মানুষ হলো সুবিধাভোগী। এরা আসে কি বিভিন্ন খুঁতখুঁড়ার কারণে বিএনপির কাছে আসবে। এবং যে বাকি 99% একটা হয়তো কয়েক কোটি মানুষ এরা কিন্তু বিএনপিকে ভালোবেসে আসে। তার আদর্শের টানে আসে। হয়তো জিয়াউর রহমানের দিকে একটা টান আছে এবং কি কারণে হয় সেগুলি হয়তো আজকে সব বলা যাবে না। আপনারা হয়তো জানেন সেটা। এবং এই দেশেই একসময় হয়তো ইসলাম সম্পর্কে বা ইসলামিক সিম্বল যতগুলি আছে, কবি কাজী নজরুল ইসলাম কলেজ এটা হয়ে গেল কবি নজরুল কলেজ। যেইখানে একটু ইসলাম শব্দ আছে সেখানে ইসলাম কোপানো শুরু হলো। এবং এটাকে কে বন্ধ করেছিলেন? জিয়াউর রহমান। এই যে আজকে এখনো মানুষ কাঁদে। এই একটা কারণেই। মানুষ আসলে ওই যে জিয়াউর রহমান কি খাবারে কি দিয়েছিল ওগুলি মনে থাকে না। কিন্তু এই জিনিসগুলি মনে থাকে। এবং এই জায়গা থেকে যদি আমি জনাব তারেক রহমানকে আবারও অনুরোধ করব, আপনি যদি ২ ধরনের আসলে একটা ঝুঁকিতে পড়ে গেছেন। এক ধরনের যেটা আমরা বললাম সিকিউরিটি ঝুঁকি, একটা এটা হতে পারে আপনাকে ফিজিক্যাল ক্ষতি করতে পারে। আরেকটা না হলে আপনাদের নৈতিক ক্ষতি এটা কিন্তু ফিজিক্যাল ক্ষতির চেয়ে অনেক বড় হয়ে দাঁড়াবে। আজকে বিএনপিকে যদি এই জায়গা থেকে সরে যায়, আপনি কি করতেছেন? একটা বিএনপিকে একটা ঝুঁকিতে ফেলছেন। এখন যদি একটা আদর্শিকভাবে কোনো একটা কারণে হয়ে যায় বিএনপি ২ ভাগ হয়ে যেতে পারে। এবং এটা আপনাদের আসলে খেয়াল রাখা উচিত। মানুষকে এই যে গুপ্ত এটা করতেছেন এটা জামাতের ক্ষতি হবে না। ক্ষতি হবে আপনার। আপনার বিএনপির ক্ষতি হবে। কাজেই যেটা হয়তো এই গুপ্ত এটা একসময় কাজে লেগেছিল আপনার জন্য নির্বাচনের আগে। প্লিজ স্টপ ইট নাও। আমার জন্য ভয় নাই। আমি ভয়ই পাই না। আমি যদি না, জামাতে না জয়েন করি আমার মিনার সমস্যা ভাই, কোথায়? ধরেন আপনার রাজনীতি আপনি বুঝেন, আপনি আপনার গরু আপনি কোন দিক দিয়ে জবাই করবেন এটা আপনি জানেন। এগুলা নিয়ে আমাদের যা বলার আছে দায়িত্ব থেকে মনে না, করি বলা না উচিত। আমরা যেমন ওয়েল উইশার হিসাবে আমি বলতে পারি। ওয়েল এখন করে এটা বলা হ্যাঁ, অন্য কিছু কারণে এবং আপনি যদি দেখেন যে ধরেন এসএসএফ এর রেড বুকে তো পরিবর্তন হয়নি। এসএসএফ যে গাইডলাইন এ চলে সেটার তো পরিবর্তন হয়নি। কারণ আপনি যদি সেই গাইডলাইন মানতে না দেন তাদেরকে, তারা হাত গুটায় নিবে। এবং আপনি দেখেন এই একটা ফুটেজ দেখেন। এটা নিয়ে আবার কেউ অন্যরকম ভাবে খেলার চেষ্টা করছে। আপনি দেখেন ফুটেজটা। এই যে পিছন থেকে আমানুল্লাহ আমান বোধহয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সে আপনার আপনি যদি মানে এসএসএফ এর এই ভদ্রলোককে সে ধাক্কা দিচ্ছে আপনি দেখেন। সে ধাক্কা দিচ্ছে এসএসএফ তখন এটা রিঅ্যাক্ট করে। এই দেখেন অবস্থাটা। আমি আপনাকে আবার একটু যদি দেখাই একটু আগে থেকে। এই দেখেন সে ধাক্কা দিচ্ছে এসএসএফ তখন তারে ধাক্কা দিচ্ছে। এই যে এসএসএফ যে ধাক্কা দিল, এটা নিয়েও দেখলাম যে বিএনপির কেউ এটাকে অন্যভাবে করার চেষ্টা করছে। তো আমি আবারও যেটা বলতে চাচ্ছি এসএসএফ হচ্ছে সুপার এলিট ফোর্স। তাদের কাজ কিন্তু এসব ধাক্কাধাক্কি করা না কিন্তু। তারা কিন্তু যে সিকিউরিটির যেই প্রটোকলটা ফলো করে সেটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রটোকল। আপনারা যদি আমি এখানে দেখাইলাম না, আপনারা YouTube এ দেখে নেন। নরেন্দ্র মোদী সিকিউরিটিটা দেখেন, ট্রাম্পের সিকিউরিটি দেখেন বা অন্যান্য দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সিকিউরিটি দেখেন। মানে আ জন মানে তারেক রহমানের গাড়িকে ঘিরে উল্লাস হইতেই পারে কিন্তু উচ্ছৃঙ্খলতার পর্যায়ে এটা পৌঁছায় গেছে আসলে। মানে আমার প্রাইম মিনিস্টারকে দেখে আমি উল্লসিত হইতে পারি। আমার প্রাইম মিনিস্টারকে দেখে আমি ফুল ছিটাইতে পারি। আপনি আপনি আমি আরেকটা ফুটেজ এখানে রাখছিলাম একটু দেখেন। ধরেন উনি ইয়েতে যাচ্ছেন এখন এই যে বিভিন্ন প্রোগ্রামে সামনে ফুটেজটা আসতেছে না। ফুটেজটা কি হইল? এই দেখেন। এই যে ধরেন বাসের সামনে পিছনে ধরেন আমি একটু টেনে দিই ফুটেজটা। এটা আগে থেকে দিই দেখেন। অবস্থাটা দেখেন। মানে এটা এই তো যে এসএসএফ এর অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, তাই না? আপনার অবস্থাটা দেখেন। এটা কি উল্লাস
নাকি অবস্থাটা এই যে এসএসএফ বেচারা মাঝখানে দেখলাম অসহায়ের মতো দাঁড়ায় আছে। মানে কি করবে সে? তো মানে নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করেন। কারণ ধরেন আপনারা দেখছেন যে ধরেন জিয়াউর রহমান সাহেবের আমল আর এই আমল মানে যেই পার্থক্যটা ধরেন এখন এত sophisticated জিনিসপত্র আছে। একজন তো ছুরিসহ ধরা পড়ছে যশোরে। আমি তো নিউজ দেখাইলাম। এখন কিন্তু আপনি কারো সঙ্গে হাত মেলাবেন কিনা সেটাও কিন্তু সিকিউরিটির মানি আ আ সাথে যুক্ত কিন্তু। মানে এখন কত রকমের কেমিক্যাল, কত রকমের রাসায়নিক, কত রকমের কত কিছু যে আছে, সেই জায়গাটা আমার মনে হয় আমরা আবারও অনুরোধ করব যে যে কনক ভাই এই ক্ষেত্রে সিকিউরিটি কনসার্ন এর ব্যাপারে দেখেন আমাদের আনফরচুনেটলি আমি এটার পলিটিক্যাল দিকটায় যাচ্ছি না। আমাদের ২ জন প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন। হুম, খেয়াল হুম, করে হুম, দেখেন। ২ টার মধ্যেই কিন্তু একটা সিকিউরিটি ল্যাপস ছিল। ১ম জন উনি যে জায়গায় থাকতেন সেটা ইট ওয়াজ নট সুইটেবল ফর এ প্রেসিডেন্ট। এটা হুম, পার্সোনাল একটা হাউজিং ছিল। এবং হুম, এটার জন্য হয়তো এনকারেজড হতে পারে। আমি একটা বললাম যে হ্যাঁ, এটা পলিটিক্যাল দিক আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না। আমি এটা বলছি যে এটা সিকিউরিটি দিক থেকে। এবং জিয়াউর রহমান যে আপনার সার্কিট হাউসে ছিলেন, এটা কিন্তু কোন একটা সিকিউরিটি এক্সপার্ট বলবে না একজন প্রেসিডেন্টের জন্য এটা সুইটেবল ছিল। এটা সিকিউরিটি অনেকগুলি দুর্বল ছিল ওখানে। হুম, একইভাবে আমরা এখন দেখছি যে তারেক রহমান উনি হ্যাঁ, ওটা উনার পার্সোনাল কমফোর্ট নিজের বাসায় থাকবেন সেটাও মনে হয় যে ইট ইস নট সুইটেবল আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ হলো কি ধরেন এই ধরনের তারেক রহমান যে উনার সিকিউরিটি ঝুঁকিগুলি দেখতে হবে। বাংলাদেশ কিন্তু আর সেই আগের জায়গায় নেই। এখন বাংলাদেশ হলো বিভিন্ন যে সুপার পাওয়ার আছে, খেয়াল করে দেখেন এদের কাছে একটা বিরাট ইম্পোর্টেন্ট কান্ট্রি। কাজেই এখানে প্রেসিডেন্ট এখন বা প্রাইম মিনিস্টার কোন দিকে মুভ করবে? প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার কোন দিকে মুভ করবে এটার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। উনি হুম, হুম, প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা খেয়াল করছেন। এবং খেয়াল করে দেখেন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী চায়না গেলেন। চায়না যদি আপনি জয়েন্ট ডিক্লারেশন টা আপনি খেয়াল করেন, there is a some shift এখানে কিন্তু সবাই ফিল করতেছে। কিন্তু এই শিফট টার জন্য উনার জন্য তো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই না? এখন প্রেসিডেন্টকে শুধু একদিকে না, এখন আমি শুধু একটা দিকে বলছি না, অন্য দেশেও হতে পারে, বিপরীত দেশে। কারণ কার কোন উদ্দেশ্যে এটা কাজ করবে? এগুলি আমি আমি কেন জানি মনে হচ্ছে এই চিন্তাগুলি যে যারা আমাদের সিকিউরিটি টিমে আছেন, তাদের ভিতর কেন যেন কাজ করতেছে না। অনুরোধ করব আপনারা এগুলি ভাবেন। এটা হতেই পারে। জি, বিভিন্ন অবশ্যই, স্বার্থের অবশ্যই। বিভিন্ন স্বার্থের মাঝে কিন্তু উনি পড়ে গেছেন এখন। হুম, এখন কোন হুম, দিকে শিফট করবেন আপনিও জানেন না। হি ইস মুভিং টুয়ার্ডস পাকিস্তান, চায়না, টার্কি এই ব্লকের দিকে যাচ্ছেন নাকি ইন্ডিয়া? এগুলি আমাদের খোলাখুলি আলোচনা করতে হবে। সিকিউরিটি কনসার্ন। এটা শুধু আগেই বলেছি যে এটা শুধু একজন ব্যক্তির জন্য না, এটা একটা রাষ্ট্রের জন্য জরুরি। এখন দেখবেন যে উনি হয়তো ঐদিকে মুভ করতেছেন। কিন্তু হয়তো যে বিপরীত স্বার্থের যে রাষ্ট্রটা আছে সে পছন্দ করতেছে না। সে somehow এটা তো এখন এত কমপ্লেক্স হয়ে গেছে মানুষের জীবনটা। আপনি কাউকে বলতে পারবেন না কে আপনার বন্ধু, কে শত্রু এটা আসলে কোথাও নাই। আজকে যে বন্ধু আছে কালকে আপনার শত্রু হয়ে পড়বে। তাই না? তা